বৈষম্য বিরোধী আন্দোলন নিশ্চয়ই এরকম একটা ছোট ঘরে যেদিন শুরু হয়েছিল এরকম অল্প কয়েকজন মানুষ নিয়েই হয়েছিল। আমি আমি ধারণা করছি যদিও নিশ্চয়ই এরকম অল্প কয়েকটা, তখন তারা মানে ভাবছিল যে যাব সামনে, বা এই আন্দোলনের আরো আগের ইতিহাস এরকম অল্প কয়েকজন মানুষ নিয়েই শুরু হয়েছে, সেই আন্দোলন আজকে সফল হয়েছে। হাসিনার চেয়ে বড় সন্ত্রাসী বাহিনী তো এখন আমি মনে করি না এখনো বিএনপির আছে, তবে তারা হওয়ার চেষ্টা করছে একই ধাঁচে তারা দেশকে দখলবাজি দখলদারিত্বের হাসপাতাল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়। কিন্তু এই এখন যদি আপনারা মনে করে থাকেন যে আমরা তো অনেক বেশি, আমরা অনেক কিছু করে ফেলছি, অনেক জায়গা দখল করে ফেলছি, তাহলে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে আমরা কিন্তু ছোট থেকেই একটা স্ফুলিঙ্গ হয়ে উঠেছিলাম। বাংলাদেশের মানুষ এখন আর অন্যায় সহ্য করতে চায় না, অন্যায়ের বিরুদ্ধে এখন সবাই কথা বলে এবং আমরা চাই না যে আপনাদের হাসিনার মতো পালাইতে হয়। হাসিনার তো ইন্ডিয়া ছিল, আপনার তো কোথাও নাই, আপনারা তো কেউ নিবে না। এই 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 জায়গা থেকে এবং আমরা কিন্তু শুরু থেকে অনেক ধৈর্য ধরে আছি। আমরা দেশের স্থিতিশীলতা চাচ্ছি, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা চাচ্ছি। এই কারণে আমরা কথা বলছি না, কিন্তু আমরা জুলাই সনদ, সংবিধান সংস্কার, এই যে রাষ্ট্র সংস্কারের কথা কিন্তু আমরা বলেই যাব। এবং আমরা যখন অধৈর্য হয়ে যাব তখন কিন্তু আর কোনো পথ থাকবে না। তা আগে থেকেই আমরা বলে যাচ্ছি, আমাদের কি বলতে বাংলাদেশের জনগণকে অধৈর্য করেন না, সে একই খেলায় মত্ত হয়েন না। সো আপনাদেরকে ধন্যবাদ। আর এখানে ওয়াহাব মিনার স্যার আছেন, যে আমরা জুলাই আন্দোলনের সময় গ্রুপ খুলেছিলাম, বিভিন্ন গ্রুপ। আমাদের গ্রুপ একটা ছিল একাডেমিক পারপাস, মানে এই গ্রুপের যেন বোঝা যায় যে আমরা পড়াশোনা রিলেটেড কথা লিখছিলাম। তো এই রকম করে করে আমরা আন্দোলনের বিভিন্ন জায়গায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছানো, বিভিন্ন জায়গায় এই ফোন নাম্বার ওপেন করে দিয়ে ফোনের মাধ্যমে, তো এই ইতিহাসগুলো আসলে বলার কিছু আমি বলতেও চাই না। ও আর রিদম, ও যে চেয়ারম্যান যে বলে গেল যে ছেলেটার কথা, যে সোহাগের কথা, ওই সোহাগের মা আমার বাসার হেল্পিং হ্যান্ড ছিল। তো ওই সোহাগকে আমি চোখের সামনে বড় হতে দেখেছি, শহীদ সোহাগ, ওদের বাড়ি ভোলাতে। তো সব কিছুর মধ্যে আমরা ছিলাম, আপনারা ছিলেন একটা দেশ পরিবর্তনের আকাঙ্ক্ষায়, সবাই আকাঙ্ক্ষায়। এই যে সাংবাদিক ভাইরা, আমরা তো মিডিয়ার সংস্কার চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম যে মিডিয়াও কারো দলদাস না হোক, তারা স্বাধীনভাবে কাজ করুক। তো আপনারা দেখি এখনও আমাদের অনেক কথা প্রকাশ করেন, অনেক কথা প্রকাশ করেন না। আবার প্রকাশ করলে নিচে সেই লম্বা গালির মানে স্রোত বয়ে যায়। তো এইগুলোকে আমরা ভয় পাচ্ছি না, বা এগুলোতে আমরা বদার্ড না। আমাদের সামনে একমাত্র লক্ষ্য, এনসিপির সামনে একমাত্র লক্ষ্য দেশ সংস্কার করা। আমি এনএইচএকে অনুরোধ জানাবো, এনএইচএ যেন স্বাস্থ্য সংস্কারের লড়াইটা লড়ে, এবং আমরা হতে পারি, বা এনএইচএ হতে পারে খুব ছোট সংগঠন। 1.5 বছরের এই যে মানুষের যে সাপোর্ট, 1.5 বছরের মধ্যে, এটা আমার কাছে অনেক অনেক এনাফ। এইখানে যে মেধা, যে ব্রেইন আছে, এটা দিয়ে তারা স্বাস্থ্য সংস্কার এবং বিপ্লব ঘটাতে পারবে আমি বিশ্বাস করি। আমরা জুলাইয়ের পরে আমরা স্বাস্থ্য সংস্কার নিয়ে অনেক কাজ করেছি। আমরা বদলি প্রমোশনগুলোকে একটা নীতিমালায় আনতে চেয়েছি। আমরা চেয়েছি মেধার ভিত্তিতে প্রমোশন হোক। তো এইগুলো আমরা এখনও করতে পারিনি। এক হাসিনা গেছে, ওই চেয়ারগুলো আবার দখল হয়েছে, একই রকম বদলি, পোস্টিং, প্রমোশন, টাকার লেনদেন সব কিছু একই রকম আছে। তো সেই জায়গা থেকে এনএইচের সামনেও একটা লড়াই, স্বাস্থ্য সংস্কারের লড়াই। আমরা এনএইচের প্রতি শুভকামনা জানাই, এবং আমরা চাই এনএইচএ অল্প সংখ্যক মানুষ হলেও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের স্বাস্থ্য সংস্কারের লড়াইটা লড়ুক, বাংলাদেশের মানুষের পাশে থাকুক, বাংলাদেশের রোগীদের পাশে থাকুক, বাংলাদেশের আপামর ডাক্তারদের পাশে থাকুক, আমাদের জুনিয়র ডাক্তারদের পাশে থাকুক, প্রাইভেট ডাক্তারদের পাশে থাকুক, আমাদের নার্সদের পাশে থাকুক, আমাদের টেকনোলজিস্ট ভাইদের পাশে থাকুক। প্রত্যেকটা এই স্বাস্থ্যের সাথে রিলেটেড যারা আছে তাদেরকে নিয়ে কাজ করুক, তাদের অধিকারের কথা বলুক, তাদের যে চাওয়া পাওয়া সাধারণ জনগণের, এবং তারা যেন, আবারও বলি, তারা যেন কোনো পার্টির কোনো দলদাস না হয়ে যায়, তারা তাদের মতো স্বাধীনভাবে কাজ করুক। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আগামীতে আবারও কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।